আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, গতকাল সকালের মতনও সেই একই আলোর শোভা দেখলাম, যা স্টেইন গ্লাস ক্রস ডিজাইনের উইন্ডো থেকে ভেদ করে আসছে, যেটা কালারফুল হয়ে ঘরের মধ্যে মেঝেতে পড়ছে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। এক অনন্য আলোর বিচ্ছুরণ সৃষ্টি করছে। এবং এই দৃশ্যটি অত্যন্ত মনোরম লাগছে। আমি বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে এই আলোর শোভাটি প্রত্যক্ষ করছিলাম। তারপর বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগিয়ে গেলাম একটু প্রকৃতির খোলা হাওয়া নিতে। সকাল 8টায় মৃণালিনী দেবী এসে হাজির হলেন। যেমনটি ওনাকে গতকাল রাতে ডিনার টেবিলে বলা হয়েছিল, উনি একদম সময় ধরেই ঘড়ির কাঁটা অনুসারে সকাল 8টায় এসে হাজির হয়েছেন। তখন আমরা ব্রেকফাস্ট টেবিলে ওনার জন্যই অপেক্ষা করছিলাম। ওনাকে সামনে দেখে আমরা সকলেই হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালাম। উনিও আমাদের প্রত্যুত্তরে হাসি মুখে অভিবাদন জানালেন। স্বর্ণলতা ওকে ব্রেকফাস্ট টেবিলে আমাদের সাথে জয়েন করতে বললেন। মৃণালিনী নিঃসংকোচে গুঞ্জনের পাশে খালি চেয়ারটা টেনে নিয়ে বসলেন এবং অত্যন্ত মার্জিতভাবে নিজের আসন গ্রহণ করলেন। ওনার চালচলন এবং বসার ধরন দেখে সহজেই বোঝা যায় যে উনি ইউরোপীয় আদব কায়দায় অত্যন্ত অভ্যস্ত এবং 2 বছর আগে যে বাণিজ্য যাত্রায় উনি বেরিয়েছিলেন, তারপর থেকে এতদিন বাইরে থেকে ইউরোপীয় আদব কায়দা যথেষ্ট ভালো রপ্ত করে নিয়েছেন, যা আমি অন্তত কাল প্রত্যক্ষ করেছি। ওনার খাওয়ার সময় ওনার কাটলেরি ইউজের ধরন দেখে অনায়াসেই বলা যায় উনি ইউরোপীয় কায়দায় খাওয়া দাওয়া অভ্যস্ত এবং কাটলেরি ইউজেও যথেষ্টভাবেই অভ্যস্ত। আজ ওনার পরনে ছিল হোয়াইট ফ্লোরাল লেস ফুল স্লিভ টপ অ্যান্ড হোয়াইট লং স্কার্ট। মাথায় সেই প্রথম দিনের দেখা ক্লসে হ্যাট, হাতে ফ্লোরাল লেস গ্লোভস ছিল। আজ ওনার মুখে কোনো অসহায়তার ছাপ ছিল না, বরং অত্যন্ত প্রসন্ন মুখে এসছেন উনি এবং ওনাকে দেখতেও বেশ কোমল লাগছিল। ওনার মধ্যেই একটা স্বাভাবিকত্ব, যা গতকাল রাতেও লক্ষ্য করেছি। অত্যন্ত সাধারণের মধ্যেও উনি কিন্তু খুবই অসাধারণ। ওনার মুখটা খুব মায়াময়, অথচ ওনার চালচলন কিন্তু অত্যন্ত স্মার্ট, যা কথাবার্তার মধ্যেও একটা বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায়। ইতিমধ্যে সার্ভেন্টসরা টেবিলে খাবার সার্ভ করে দিয়ে গেল। আগের দিন গুঞ্জন যেমন ব্রেকফাস্ট শুরু হওয়ার 10 মিনিট পর আমাদের সাথে যোগ দিয়েছিল, আজ কিন্তু সময়ের আগে এসেই টেবিলে অপেক্ষা করছিল। যেহেতু আজ ও জানত যে মৃণালিনী দেবী আসবেন সকালে, তাই গার্ডেনে অনেক সকালেই উঠে ঘোরাফেরা করে নিজেকে প্রস্তুত করে এসে টেবিলে যোগ দিয়েছে।
আমরা সবাই প্রশ্নাতীত মুখে মৃণালিনীর দিকে চাইলাম, কারণ ওনার সম্বন্ধে আরও জানব বলে। নীরবতার বাঁধ ভেঙে স্বর্ণলতাই প্রথম জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। মৃণালিনী অত্যন্ত শান্ত স্বরে বললেন, বলুন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং চেষ্টা করব কোনো সংশয় না থাকে। স্বর্ণলতা একটা গভীর নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, গতকাল তুমি যা বললে সেই অনুসারে 2 বছর পূর্বে তুমি স্বদেশ থেকে বেরিয়ে পড়েছিলে বাণিজ্যের উদ্দেশ্যে, আর কাদম্বিনী তোমাকে মসলিনের সারপ্রাইজ দিত, আর তুমি সেই সারপ্রাইজ নিয়ে সিঙ্গাপুরে, রেঙ্গুনে আর সাউথ আফ্রিকাতে এক্সপোর্ট করতে। আর তোমার এই কানেকশন করতে সাহায্য করেছিলে কাদম্বিনী। তো এই ঘটনার কথা তুমি কাদম্বিনীকে জানালে না কেন? আর যখন মসলিনেরই ব্যবসা করছিলে তখন এই আর্টিফিশিয়াল জেমসের মতো রিস্কি বিজনেসে ইনভলভ হলে কেন? যদিও সেটা তোমার নিজস্ব মতামত, তাও আমি জানতে চাইব, যদি তোমার জানাতে আপত্তি না থাকে। মৃণালিনী অত্যন্ত স্বাভাবিক স্বরে এবং শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আসলে আমি প্রথম থেকেই বলবো, আমি বোম্বেতে ছিলাম প্রথমে। সেখান থেকে 5 বছর আগে কলকাতায় আসি। আমার পিতাও এই কলকাতা বন্দর থেকে স্পাইসেস রপ্তানি করত রেঙ্গুনে, কিন্তু সেটা খুবই ছোট মার্জিনে। তাই বংশগতভাবে সেটা আমার মধ্যেও ব্যাপ্তি ঘটে, আমার মধ্যেও বাণিজ্য করার আগ্রহ জাগে। তাই বাণিজ্য করার আগে 2 মাস আমি কলকাতা বন্দরে অনেক খোঁজ খবর এবং ঘোরাঘুরি করি। সেখানেই আমার কাদম্বিনী দেবীর সাথে পরিচয় হয় এবং জানতে পারি কাদম্বিনী একমাত্র এক্সক্লুসিভ এক্সপোর্টার মসলিনে। তাই মসলিন নিয়ে ব্যবসা করতে গেলে ওনার শরণাপন্ন হতেই হবে। তাই ওনার শরণাপন্ন হই এবং উনি আমাকে পণ্য দিতে রাজি হন এবং তা নিয়ে আমি সাউথ আফ্রিকায় রপ্তানি করতাম এবং সিঙ্গাপুরেও রপ্তানি করতাম। যদিও কাদম্বিনী দেবী সিঙ্গাপুরের ইম্পোর্টারকে চেনেন না, ওখান থেকে এক ভদ্রলোক আসতেন, এজেন্ট। তিনি আমাদের স্বদেশেরই লোক, উনিই নিয়ে যেতেন এবং ট্রানজাকশন কমপ্লিট উনিই করতেন। তো সাউথ আফ্রিকায় উইলসনের সঙ্গে পরিচিত হই। উনিই আমাকে এই আর্টিফিশিয়াল জেমসের ব্যবসার কথা বলেন এবং এতে অনেক মুনাফা আছে জেনে সেই জন্য রিস্কি ভেবেও সেটাকে উপেক্ষা করে এর মধ্যে ইনভলভ হয়ে পড়ি। তারপর গত 1 বছর আর কাদম্বিনীর সাথে কোনো যোগাযোগ রাখিনি, যদিও উনিও কোনোভাবে খোঁজ খবর নেননি। আমি উইলসনের সাথে বাণিজ্য শুরু করি, যদিও ওনার আমি ছাড়াও
আরও অন্যান্য এজেন্ট রয়েছে আমার মতনই, যারা সহযোগী বিজনেস পার্টনার। কিন্তু আমার কাছে প্রথমে তত মূলধন ছিল না যা উইলসন আমাকে সাহায্য করে এই বিজনেসে পার্টনার হতে। তারপর ওখানে সাউথ আফ্রিকাতে কাদম্বিনীর যিনি ইম্পোর্টার সাউথ আফ্রিকাতে, পিটারসন, আমি ওনার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিই, যেহেতু উইলসন এখানে আমার অ্যাকাউন্ট ওপেন করতে সাহায্য করেন সাউথ আফ্রিকাতে এবং ওনার বিজনেস পার্টনার করে নেন। এর মধ্যে কাদম্বিনীও আমাকে কোনো যোগাযোগ করেনি দেখে তাই আমি নির্ঝঞ্ঝাটে উইলসনের সাথে এই আর্টিফিশিয়াল জেমসের ব্যবসায় এগিয়ে যাই। আমি ওনার পণ্য নিয়ে সিঙ্গাপুরে রপ্তানি করতাম। একথা শুনে স্বর্ণলতা বললেন, তুমি খুব দুঃসাহসিক কাজ করেছ। সত্যি তোমার প্রশংসা না করে পারছি না এবং সাহসের বাহবা না দিয়ে পারছি না। কিন্তু মসলিনের ব্যবসাতেও তো যথেষ্ট মুনাফা ছিল। মানলাম আর্টিফিশিয়াল জেমসের ব্যবসায় এখন যথেষ্ট মুনাফা আছে, কিন্তু সাথে অনেক রিস্কও রয়েছে, যা তুমি অলরেডি প্রত্যক্ষ করেছ। কথার মাঝে মৃণালিনী বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, এতে রিস্ক রয়েছে। অ্যাকচুয়ালি মসলিনের ব্যবসাতেও মুনাফা ছিল, কিন্তু সেই মুনাফার সিংহভাগটাই কাদম্বিনী দেবীরই হতো এবং ওনার যিনি ইম্পোর্টার এজেন্ট ছিলেন তার মধ্যে অনেকটা শেয়ার ভাগাভাগি হয়ে যেত। আর আমার শুধু জাহাজে নিয়ে যাওয়ার খরচ হয়তো উঠে যেত এবং খুবই ন্যূনতম মুনাফা হতো, যেহেতু কাদম্বিনী দেবী এক্সক্লুসিভলি এই মসলিনের ব্যবসা করে থাকেন। অন্যান্যরাও ওনার তত্ত্বাবধানেই করে থাকেন, কিন্তু তাদের হয়তো সেই সুযোগটা থাকে না তার গণ্ডি থেকে বেরিয়ে অন্য কানেকশন তৈরি করবেন, বা তারা হয়তো ততটুকুই মুনাফাতে সন্তুষ্ট। কিন্তু যখন এক মহা সমুদ্রযাত্রার পরে সেটা রপ্তানি করতে হয়, আপনি আরও ভালো বুঝবেন, কারণ আপনি অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে। তাই সেই সমস্ত ক্ষেত্রে স্বল্প মুনাফায় সত্যি সন্তুষ্ট থাকা যায় না। তাই হয়তো আমি একটু বাধ্য হয়েই এই আর্টিফিশিয়াল জেমসের দিকে এগিয়ে গেছিলাম, যদিও জানতাম যে হতে পারে এটা এই নতুন পথটা অনেক রিস্কি। তাও এই রিস্ক তো নিতেই হয়েছিল বিজনেসের জন্য। কিন্তু গত মাসে হঠাৎ সমুদ্রপথে যে ঘটনাটি ঘটে গেল তা প্রত্যাশা করিনি কখনো। আগেও 2-3 বার নিয়ে গেছি, এরকম কোনো ঘটনার সম্ভাবনার কথা মাথায় আসেনি, বা উইলসনও আমাকে এই ব্যাপারে কোনো অবগত করেনি। কারণ ওনার যে সমস্ত এজেন্টরা নিয়ে যান তারাও এই পথেই যান, অন্য যাত্রীবাহী জাহাজে একসাথে যান বা কার্গো জাহাজেও অনেক সময় যান কন্ট্রাক্ট করে। কারণ এটা জেমসের ব্যাপার, তাই দুটো ব্রিফ কেসে হলেও সেই জেমস নিয়ে যাওয়া যায়। কিন্তু যাত্রীবাহী জাহাজে হলে চেকিং বেশি হয়, যেহেতু আনলাইসেন্সিং। তাই উইলসনের বিশেষ যোগাযোগের ফলে কার্গো জাহাজে করে নিয়ে যাওয়া সম্ভব হতো। আনলাইসেন্সিং কথাটা শুনে স্বর্ণলতার
কপালে একটু ভাঁজ পড়ল এবং ভুরুকুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার এই আর্টিফিশিয়াল জেমসের ব্যবসায় কোনো পারমিশন ছিল না? নির্দ্বিধায় মৃণালিনী উত্তর দিলেন, আপনি ঠিক বলেছেন, কারণ যেহেতু বললাম উইলসন আমাকে এই ব্যবসায় ইনভলভ করিয়েছিলেন, আর আমি শুধু মুনাফার জন্যই এগিয়ে গিয়েছিলাম ওনার পার্টনার হতে। কিন্তু আমার তো এই ব্যবসার জন্য লাইসেন্স বা এই রুটে ডিরেক্টলি ট্রেড করার ট্রেড ক্লিয়ারেন্স নেই, ছিল না। তাই উইলসন আমাকে পাঠাতেন একজন ভিজিটার্স হিসেবে তার ইম্পোর্টার কান্ট্রিগুলোতে, আর আমিও সেই সমস্ত জায়গা ভিজিট করতাম একজন যাত্রী হিসেবে। ওনার বায়ারের সাথে মিট করতাম এবং জেমস হ্যান্ড ওভার করে দিতাম। এভাবে কনসাইনমেন্টটা কমপ্লিট হতো। এই কথা শুনে স্বর্ণলতা বলে উঠলেন, ওহে, তুমি তো স্পাইয়ের মতন কাজ করতে, খুবই স্মার্ট মেয়ে, কিন্তু খুব ডেঞ্জারাস বিজনেসের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছিলে। যাই হোক, যখন তোমার জিনিসপত্র খোয়া গেল, মানে চুরি হয়ে গেল পাইরেটদের হাতে, তুমি যখন এখানে এসে উঠলে, তো তুমি তো আবার কাদম্বিনীকে যোগাযোগ করতে পারতে, বা এখান থেকে যে জাহাজগুলো সিঙ্গাপুরে যাচ্ছে সেখানে তো তুমি চলে যেতে পারতে, তারপর ওখান থেকে নয় তুমি দেশে ফিরতে পারতে। তখন আবার মৃণালিনী শান্তস্বরে বললেন, আসলে আমার সমস্ত ইউরো মুদ্রা সাউথ আফ্রিকান ব্যাংকে জমা রয়েছে। দেশীয় ব্যাংকে কিছু রয়েছে বটে, কিন্তু তার থেকেও সিংহভাগ সাউথ আফ্রিকান ব্যাংকে ট্রান্সফার করিয়েছিলাম 6 মাস আগে, যখন এই বিজনেসের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়ি এবং 3-4টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি। তাই সেই সমস্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পরে যা মুনাফা বা ইউরো পেতাম, তা সমস্ত কিছু সাউথ আফ্রিকান ব্যাংকেই জমা হতো। তাই ওখান থেকে ওই মুদ্রাগুলো উইথড্র করা খুব জরুরি, কারণ একবার দেশে ফিরে গেলে আবার কখনো আসার সুযোগ পাবো কিনা জানি না। আর কাদম্বিনী দেবী সাউথ আফ্রিকায় আমি যেখানে থাকতাম রেন্টেড হাউসে, যখন পণ্য নিয়ে গিয়ে ওখানে রপ্তানি করে স্টে করতাম, সেই ঠিকানাতেও কোনো পত্র মারফত খোঁজ করেনি। তাই আমিও ওনার সাহায্য নেওয়া সমীচীন মনে করলাম না। একথা শুনে স্বর্ণলতা সাথে সাথেই প্রায় বলে উঠলেন, না না, তুমি বিপদে পড়েছ। অনেক সময় অপ্রিয় মানুষকেও বিপদের সময় স্মরণ করতে হয় বা দরকার পড়ে, কারণ তুমি যে ধরনের ঘোরতর বিপদে আমরা যদি না আসতাম, তাহলে তোমাকে কোনো না কোনো তো সাহায্য নিতেই হতো। আর তুমি উইলসনকেও তো যোগাযোগ করতে পারতে। উইলসনকে যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি এই ব্যাপারে কোনো সাহায্য করতে অপারগ, যেহেতু ওনার এই ব্যাপারে আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন না যতক্ষণ না আমি সাউথ আফ্রিকায় যাব। যেহেতু আমি ওনার আনলাইসেন্সড এজেন্ট, বা শুধুমাত্র একজন সেন্ডার, তাই উনি আমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন না। এই চুক্তিতেই উনি আমাকে পার্টনার করেছিলেন এবং আমিও রাজি হয়েছিলাম নিজের রিস্কে এই জিনিসগুলো ডেলিভারি করার জন্য। স্বর্ণলতা আরও কিছু জিজ্ঞেস করবে ভাবছিলেন, কিন্তু সেই সময়ের জন্য উনি স্থগিত রাখলেন। আমার দিকে একবার চাইলেন, তারপর আবার মৃণালিনীর দিকে চেয়ে সন্তুষ্ট মুখে বললেন, ঠিক আছে, এখানে
তুমি যে মোটেলে রয়েছো এখন আর মোটেলে থাকার দরকার নেই। আমাদের এই রেসিডেন্সে একটা গেস্ট রুম রয়েছে। আমি এখানে সার্ভিসদের বলিয়ে সেই গেস্ট রুম খুলিয়ে থাকার বন্দোবস্ত করিয়ে দিচ্ছি। আর তোমার মোটেলে যা বিল হয়েছে তার জন্য আমি তোমাকে 50 পাউন্ড দিচ্ছি। সম্ভবত এতে তোমার ডিউজ ক্লিয়ার হয়ে যাবে। যদি এরও বেশি হয় তা আমি দিয়ে দিচ্ছি। মৃণালিনী উজ্জ্বল চোখে তাকিয়ে বললেন, 50 পাউন্ড এনাফ, আমার ডিউজ ক্লিয়ার হয়ে যাবে এবং কিছু বেঁচেও যাবে। স্বর্ণলতা বললে, বেঁচে গেলে তোমার কাছে রেখে দিও। এবং আমি তোমাকে আরো 500 পাউন্ড অগ্রিম দেব, যাতে তোমার এখানে যদি আরো কিছু পোশাক আশাক কেনার দরকার হয় বা অন্য কোনো কাজে দরকার হয় তা তুমি ব্যবহার করতে পারো। তুমি তোমার ডেস্টিনেশনে ফিরলে তখন ফিরিয়ে দিতে পারো। একথা শুনে মৃণালিনী অত্যন্ত খুশি হয়ে আবার থ্যাংক ইউ জানালেন। বললেন, আপনি সত্যি আপনার নামের মতনই অনেক বড় বিজনেস ওম্যান, যেমন তেমনই অনেক বড় মনের মানুষও, তা আজ আমি বুঝতে পারলাম। স্বর্ণলতা এই ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করে বলল, ওসব কিছু নয়। বিজনেসে ধরো আমি তোমাকে লোন দিলাম, তুমি বিপদে পড়েছ, তুমি তারপরে রিপে করে দিও। মৃণালিনী তাতেও সন্তুষ্ট মুখে উত্তর করলেন, তাও তো অনেক বড় কথা। আপনি একজন সর্বহারাকে, যার লুট হয়ে গেছে, তাকে লোন দিচ্ছেন। সম্ভবত কাদম্বিনী দেবী হলে এই কাজটি করতেন না। তখন স্বর্ণলতা একটু তাচ্ছিল্যের সুরেই বললেন, কাদম্বিনী? আমার তো ভেবেই অবাক লাগছে, তোমাকে একা ছেড়ে দিয়ে তার বিজনেসের প্রয়োজনে শুধুমাত্র ব্যবহার করে কোনো খবরই রাখেনি। যদিও তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছো, তুমি এই ফ্রেঞ্চ রেসিডেন্সিয়ালের মধ্যেই থেকেছো, কারণ এর বাইরে যদি ব্ল্যাকদের এরিয়ায় থাকতে তাহলে হয়তো বিপদ ঘটতে পারতো। কারণ এরপরে বাইরে যে জায়গাগুলো সেগুলো খুব একটা নিরাপদ নয়, তা তুমিও সম্ভবত জানো এই 1 মাস থেকে। মৃণালিনী মাথা নাড়লেন। এরপর আমরা ব্রেকফাস্ট খেতে শুরু করলাম। মৃণালিনী হাসি মুখে গুঞ্জনের দিকে তাকিয়েছিল, যেন গুঞ্জন ওর সঙ্গে অনেক কথা বলতে চায়, কিন্তু কথা বলতে পারছিল না এতক্ষণ জরুরি কথার মাঝে ইন্টারাপ্ট না করতে পেরে। গুঞ্জন কিছু কথা ওকে জিজ্ঞেস করলো, যদিও সেটা অত্যন্ত ব্যক্তিগত। এরপরে আর স্বর্ণলতা কোনো প্রশ্ন করেনি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে গুঞ্জন যেন মৃণালিনীকে ছাড়তে চাইছিল না। মৃণালিনী বললেন, আমি 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবো, তারপরে না অনেক গল্প করবো। গুঞ্জন একটু আশ্বাস পেল। এরপর স্বর্ণলতা আমাকে একান্তে ডেকে নিয়ে গেল করিডোরের দিকে। উনি ওনার সিগার বক্স থেকে সিগার বের করলেন। একটা সিগার আমার দিকে এগিয়ে দিলেন। আমি কখনো ওনার সামনে সিগার খাইনি, যেহেতু ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু আজ দেখলাম স্বর্ণলতা সম্পূর্ণ অন্য মুডে রয়েছে। একজন বন্ধুসুলভ আচরণ, যদিও জাহাজে থাকতেও
যথেষ্ট বন্ধুসুলভই আচরণ করতেন, কিন্তু আজ যেন অতিরিক্ত বন্ধুসুলভ আচরণ করলেন। আমাকে একটুখানি হাত দিয়ে ঠেলা দিয়েই বললেন, আরে না, এখন আমরা পার্সোনাল স্পেসে রয়েছি, এখন প্রফেশনাল কোনো ডিলিং করছি না, বা আমি তোমার কোনো অভিভাবকও নই। আর সত্যি কথা বলতে কি, তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। তাই তুমি যখন আমার সাথে ওয়াইন খেতে পারো, তাই সিগার কেন খেতে পারবে না বলো তো? এই কথা শুনে আমরা দুজনেই হেসে উঠলাম। তারপর সিগার ধরালাম। উনি যে চেন স্মোকারও, তাও ওনার সিগার খাওয়ার পদ্ধতি দেখেই বোঝা যায়। ঠোঁটের কোণ থেকে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, এই ব্যাপারটা আমাকে খুবই ডাউটফুল লাগছে, এবং আমি খুবই নিশ্চিত যে এই উত্তরটা আমার কাছে মিলছে না। তো সিঙ্গাপুরে কেন যায়নি, এবং দেশেই বা কেন ফিরল না? কাদম্বিনীকে যোগাযোগ করেনি সেটা নয় মেনে নিলাম, কাদম্বিনী সেলফিশ, কিন্তু সিঙ্গাপুরে ফিরে যেতে পারতো। সিঙ্গাপুর থেকে ওর পুরনো যে কন্ট্রাক্ট মুসলিনের, তাদেরকে যোগাযোগ করে অনায়াসেই ও দেশে ফিরতে পারত। দেশে ফিরে গিয়ে নিজস্ব ব্যাংক থেকে টাকা তুলে আবার জাহাজে যাত্রা করে সাউথ আফ্রিকায় যেতেই পারত। সমস্ত টাকা তো আর ট্রানজাকশন করিয়ে সাউথ আফ্রিকান ব্যাংকে রাখেনি। আমি সেই সময়ের জন্য একটুখানি মৃণালিনীর পক্ষে বললাম, হতে পারে ব্যাপারটা হয়তো ওর মাথায় আসেনি, বা এতটাও গভীরভাবে ভেবে দেখেনি। অনুরাধা এক কথাতেই বললেন, কখনোই না। এই মেয়ে অত্যন্ত বুদ্ধিমান মেয়ে এবং ঠান্ডা মাথার মেয়ে, সহজে ভেঙে পড়া বা বুদ্ধি বিভ্রান্ত হওয়ার মতন মেয়ে নয়। একটা ব্যাপার নিশ্চিত, যেটা ও নিজেই স্বীকার করেছে, যে ও আনলাইসেন্সিং বিজনেস করত, এবং এই যে উইলসনের কথা বলছে, এর হয়ে যে ডেলিভারিজগুলো করতো জাস্ট ভিজিটর হিসেবে, এটা খুবই রিস্কি ছিল। যদি কখনো ব্রিটিশ অফিসিয়াল বা ফ্রেঞ্চ অফিসিয়ালরা জানতে পারতো, তাহলে কিন্তু অনেক বড় সাজা হতে পারত। কিন্তু সেগুলো বাঁচিয়ে যে এই ধরনের বিজনেস করতো, তা অত্যন্ত দুঃসাহসিক। তবে এর মধ্যে ওর কোনো অপরাধ দেখি না। সত্যি এতজন ওর পরিশ্রমের মুনাফা নিয়ে নিত, তাই ও এই ধরনের বিজনেসে ইনভলভ হতে বাধ্য হয়েছে। যদিও এই ধরনের বিজনেস করতে গেলে খুব বেশি রিসোর্স থাকা প্রয়োজন এবং লোকবল থাকাও প্রয়োজন। আমিও ভেবেছিলাম, কিন্তু শুধু শুধু একটা সামান্য ব্যাপারের জন্য অতিরিক্ত রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আমি তখন একটু প্রশ্নাতীত হয়েই স্বর্ণলতাকে জিজ্ঞেস করলাম, তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয় ও কেন যায়নি? স্বর্ণলতা আবার একরাশ ধোঁয়া ছেড়ে বলল, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেহেতু ও বলেছে ও নন লাইসেন্সিং বিজনেস করতো, এবং ভেবে দেখো, এই 1 মাস ধরে একটা আননোন দেশে পড়ে রয়েছে,
আমার যা মনে হয় ও এখানের পুলিশকেও জানাতে পারেনি। কি করে জানাতো যে ওর কি চুরি হয়ে গেছে, কি ডাকাতি হয়ে গেছে? ফ্রেঞ্চ অফিসিয়ালরা জানে, কাস্টমস জানে যে এরকম একটা জাহাজে পাইরেটদের আক্রমণ হয়েছে। আমি আশা করছি সম্ভবত জানে। আর মৃণালিনী একজন সার্ভাইভার হিসেবে আশ্রয় নিয়েছে, কিন্তু ও তো জানাতে পারছে না যে ওর কি চুরি হয়েছে। যদি জানায় যে ও কি চুরি হয়েছে, তাহলে ওকে প্রুফ দেখাতে হবে সে বিজনেস সে তার ক্লিয়ারেন্স রয়েছে কিনা। যদিও সেই ক্লিয়ারেন্স যদি সেখানে হারিয়ে গিয়ে থাকে, তাহলে সাপ্লায়ার্সের নাম বলতে হবে। সেই সাপ্লায়ার্সেরও নাম বলতে পারবে না। যদিও বা বলে, সেই সাপ্লায়ার্স তাকে সঙ্গে সঙ্গে ডিনাই করে দেবে এরকম কাউকে চেনে বলে। তাই কতটা দুঃসাহসিক কাজ ভাবো। এই ধরনের ঘোরতর বিপদের মধ্যে সে ছিল এবং অপেক্ষা করতে যদি কেউ আসে। আমারও মাথায় চিন্তার ভাঁজ পড়ল এবং ভেবে একটু খারাপও লাগলো। সত্যি মৃণালিনী দেবী অত্যন্ত বিপদেই ছিলেন, কিন্তু ওনাকে দেখে বোঝাই যায় না এবং কত সহজ সরল প্রকৃতির। বিপদটা কাটতেই কীরকম স্বাভাবিকভাবে স্বাভাবিক আচরণে ফিরে এসছে। এটাই তো কত বড় গুণের পরিচয় দিয়েছে। এবং উনি হয়তো নিজেও জানতেন যে উনি কত বড় বিপদের মধ্যে ছিলেন। সম্পূর্ণ একটা অজানা দেশে পড়েছিলেন 1 মাস ধরে, এবং ওনার কাছে অর্থও ছিল না সেভাবে। স্বর্ণলতা আরও বলল, আর একটা ব্যাপার আমার মনে হচ্ছে সিঙ্গাপুরে যায়নি এই কারণে যে ওর বায়ার্সরা যারা ছিল, এই ধরনের যারা বায়ার্স থাকে, সম্ভবত স্মাগল করে এই সমস্ত জেমস, এবং তারা খুবই ডেঞ্জারাস হয়। তাদের কাছেই বা গিয়ে কি করে বলতো যে তার জিনিস লুট হয়ে গেছে পাইরেটদের হাতে, এতদিন যা করে আসছে, বা তাকে বিশ্বাসই বা কেন করত? যদিও সে একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবেই এই সাপ্লাইজগুলো নিয়ে যেত, কিন্তু আমার মনে হয় সম্ভবত সেই কারণেই ও সিঙ্গাপুরে যায়নি আর দেশে ফেরারও কোনো উপায় পাচ্ছিল না। যেহেতু এখান থেকে ঘুরে কোনো জাহাজ সম্ভবত দেশে ফেরে না, এখান থেকে সিঙ্গাপুরে চলে যায়, নাহলে দেশ থেকে এখানে হয়ে সাউথ আফ্রিকায় যায়। তবে আনফর্চুনেটলি ও কোনো জাহাজ পাচ্ছিল না যে এখান থেকে সাউথ আফ্রিকায় যাবে। যাই হোক, আরও রহস্যের উদ্ঘাটন হবে। আমি তোমাকে একটা পরামর্শ দেব। তুমি তোমার ভাইজিকে, আমি দেখলাম তোমার ভাইজির প্রতি ও ভীষণভাবে অনুরক্ত, তাই তোমার ভাইজিকে ওর সঙ্গে বিশেষ করে মেলামেশা করতে বলো। হয়তো ওর কাছে ওর মনের কথা খুলে বলতে পারে আসল ব্যাপারটা, কারণ আমি আমার ভাবনা কারো উপরে চাপিয়ে দিতে চাই না। এর পিছনে আরো অন্য রহস্য থাকতে পারে। রহস্যের কথা শুনে আমার মাথায় একটু চিন্তার ভাঁজ পড়ল। আমি সাথে সাথেই প্রশ্ন করলাম, তাহলে কি ওনার ব্যাপারে আরও অনুসন্ধান বা ওনাকে নিয়ে কোনো চিন্তার ব্যাপার আছে? স্বর্ণলতা এক কথায় উড়িয়ে দিয়ে বললেন, না না, ওনাকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। চিন্তাটা হলো ওর বিপদ নিয়ে, ওর পিছনে ওকে কেউ ফলো করবে কিনা, তাই সেই ব্যাপারে জানাটা দরকার। ওকে নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ওর বিপদ নিয়ে আমাদের চিন্তার কারণ হতে পারে। তাই আসল ঘটনাটা আরও ডিটেলে জানা দরকার। আমার মনে হয় না ও যা বলছে সবটা খুলে বলছে, অনেক রেখে ঢেকে
যেটুকুনি বলা যায় সেটুকুনি বলছে। কারণ আমি তোমাকে বললাম, বহু বছর পর এরকম কোনো মেয়েকে দেখলাম, অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত শান্ত স্বভাবের এবং ঠান্ডা মাথার একজন মেয়ে। আচ্ছা, তোমাকে একটা কথা বলা হয়নি নীলকমল। আমি আগ্রহী হয়ে জানতে চাইলাম, কি কথা স্বর্ণলতা? ম্যাডাম, আরেকটা কথা, আমার কথা বলার আগে তোমাকে আরেকটা ব্যাপার অভ্যাস বদলে ফেলতে হবে নীলকমল। কি সেটা বলুন। তুমি আমাকে ম্যাডাম বলার কোনো দরকার নেই, তুমি আমাকে স্বর্ণলতা বলে ডাকো। ম্যাডাম শুধু তখনই বলবে যখন কোনো অফিসিয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে যাব বা কোনো প্রফেশনাল গ্রাউন্ডে থাকবো। এর বাইরে আমরা সম্পূর্ণ পার্সোনাল। তুমি আমার একান্ত বন্ধু, তাই তুমি আমার নাম ধরে ডাকবে, স্বর্ণলতা বলে ডাকবে, যেমন আমি তোমাকে নীলকমল বলে ডাকি। আমি হাসি মুখে সেটা গ্রহণ করে বললাম, ঠিক আছে, তাই হবে আজ থেকে। স্বর্ণলতা সেটার মঞ্জুরি করে বললেন, শুনে ভালো লাগলো, তাই যেন হয়। আচ্ছা, এবারে আমার কথাটা বলি। আজ বিকেলে তোমাকে নিয়ে গভর্নর হাউসে যাব, গভর্নরের সঙ্গে মিট করিয়ে দেবো। এতদিন আমি এই গভর্নরের সঙ্গে মিট করেছি, এরপর থেকে তুমি এই সমস্ত করবে, তাই তোমাকেও চিনে রাখা দরকার এই সমস্ত কিছু। এবং সঙ্গে এই ধরনের ডেকোরেটেড পার্সনদের সঙ্গে মিট করার অভ্যাসটাও তোমার রপ্ত করে নেওয়া দরকার। তা আমি তোমাকে শিখিয়ে দেবো সমস্ত কিছু। আমি প্রত্যুত্তরে মাথা নাড়লাম আগ্রহের সাথে। বিকেল 5টার দিকে আমরা বেরোবো। এরপর আমি রুমে চলে এলাম। লাঞ্চের ঘণ্টাখানেক আগেই মৃণালিনী গেস্ট হাউসে এসে গেছেন ওনার মালপত্র নিয়ে। আমাদের সাথেই একসাথে লাঞ্চ করেছেন উনি। লাঞ্চের টেবিলে আর আগের ব্যাপার নিয়ে আর কোনো কথা হয়নি। এবারেও উনি গুঞ্জনের পাশে বসে বিশেষ কথাবার্তায় মগ্ন ছিলেন। আমার ওনাকে দেখে ভীষণ অদ্ভুত লাগছে যত দেখছি। উনি একেধারে যেমন বুদ্ধিমতী মহিলা এবং স্মার্টও, তেমনি অন্যদিকে গুঞ্জনের মতো ওনার মধ্যেও এক ধরনের বাকশিল্যতা রয়েছে। কারণ একমাত্র গুঞ্জনকেই উনি বেছে নিয়েছেন একমাত্র গল্প করার সঙ্গী হিসেবে। এবং ওনার কাছে স্বর্ণলতা একজন যেন অভিভাবকের মতন, যেমন আমি স্বর্ণলতাকে দেখি, কিন্তু ওনার কাছে স্বর্ণলতা যেন একজন টিচারের মতন। আগের বারে কিছু প্রশ্ন করেছিলেন, তিনি উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু আর ওনার সঙ্গে কথাবার্তার মতন কিছু নেই, বা উনি যদি জিজ্ঞেস করেন তাহলে উনি উত্তর দেবেন। বিজনেস সংক্রান্ত আর কোনো কথাবার্তা বলতে উনি যেন তেমন আগ্রহী নন। তবে গুণের দিক থেকে কিছুটা হলেও উনি স্বর্ণলতার মতোই হতে পারে, সমকক্ষীয়, কিন্তু উনি কিন্তু নিজেকে সমকক্ষীয় ভাবছেন না। হতে পারে সমকক্ষীয় হলেও অনেক সময় মানুষ একটুখানি অপোজিট ধরনের মানুষ পছন্দ করেন, সেটাই হয়তো তার প্রতিফলন। গুঞ্জনের সঙ্গে এতটা আন্তরিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমনভাবে কথা বলছেন যেন বহু দিন ধরে একে অপরকে চেনেন। এবং এই ব্যাপারটা দেখে আমার ভীষণ অদ্ভুত লাগছে। যদিও উনি হয়তো এতদিন বন্ধু হিসেবে কাউকে পাননি তার নিজস্ব কথা বলার জন্য, হয়তো গুঞ্জনকেই তার খুবই আন্তরিক মনে হয়েছে, খুবই কাছের মনে হয়েছে, তাই গুঞ্জনের সঙ্গেই অত্যন্ত আন্তরিক এবং সামান্য কথাবার্তা বলছেন।
সামান্য ধরনের, অতি সামান্য ধরনের, যেমন পোশাক আশাক নিয়ে, খাওয়ার নিয়ে, কোনো বিশেষ জায়গা নিয়ে কথাবার্তা। এর মধ্যে স্বদেশের কথাবার্তাগুলোও বলছিলেন, আমরা শুনছিলাম। এর মধ্যে স্বর্ণলতা আমাকে চোখের ইশারা করলেন কিছু না বলার জন্য বা কিছু জিজ্ঞেস না করার জন্য। অথচ স্বর্ণলতা নিজে অত্যন্ত সন্তুষ্ট মুখে দুজনকে প্রত্যক্ষ করছিলেন খেতে খেতে। যদিও এই গুণটাও আমার প্রত্যক্ষ করলাম স্বর্ণলতার সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার খুবই একটা ভালো ধরনের গুণ রয়েছে। উনি কিন্তু এক ধরনের থাকেন না। ওরা যখন এতটা উৎসাহিত হয়ে কথা বলছে, তাই ওদের সঙ্গে মিশে যাওয়ার জন্য স্বর্ণলতাও আগ্রহ প্রকাশ করে বললেন, এখানে কিন্তু বেশ ভালো কয়েকটি জায়গা আছে, যেমন ইজালো ন্যাশনাল পার্ক, অ্যাভিনিউ অফ দ্য বায়োবাবস। এগুলো কিন্তু ঘোরার জন্য খুবই উপযোগী এবং হ্যান্টিং করার জন্যও ভালো হবে। আমরা তো কালকে ওখানে যেতেই পারি সকালে, কি বলো মৃণালিনী? মৃণালিনী সন্তুষ্ট মুখে স্বর্ণলতার দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে বললেন, অবশ্যই, আমি এই জায়গাগুলো ভিজিটে করেছি। ও, তুমি এখানে ভিজিট করেছো? হ্যাঁ, 1 মাস তো কিছু করার ছিল না। অবশ্য এই অ্যাভিনিউ অফ দ্য বায়োবাবস যেটা বললেন, এইখানেই আমি ভিজিট করেছি। বাকি অন্যান্য প্লেসগুলো অতটা করা হয়নি টাকার অভাবে। তবে এই জায়গাটি খুব ভালো আপনি হান্টিং এর ক্ষেত্রেও, এবং প্রাকৃতিক শোভাও অনন্য। আমাদের বঙ্গের প্রাকৃতিক শোভার থেকে এখানের প্রাকৃতিক শোভা সম্পূর্ণ আলাদা। তখন স্বর্ণলতা উৎসাহ দিয়ে বললেন, তবে মৃণালিনী যখন এখানে গেছে, তাহলে মৃণালিনী আমাদের গাইড করবে নয় কালকে, কি বলো ইয়ং মেম সাহেব? গুঞ্জনের দিকে তাকিয়ে স্বর্ণলতা প্রশ্ন করলেন। গুঞ্জন বলল, কেন না, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ড? মৃণালিনী নিঃসংকোচে উত্তর দিলেন, অবশ্যই অবশ্যই, আমি যেটুকু জানি, একবারই গেছি, আমি গাইড করব। অবশ্য আমার ধারণা ম্যাডাম নিশ্চয়ই এই সমস্ত জায়গার সাথে সম্বন্ধে আরো বেশি পরিচিত। স্বর্ণলতা যেন নিজেকে একটুখানি খাটো করে বললেন, না, আমার তো বিজনেস পারপাসে আসা হয়, চলে যাওয়া হয়। খুব জোর গভর্নর হাউস এবং এইখানের ক্লাব, রেস্তোরাঁ এবং সার্কিট হাউসের মধ্যেই আবদ্ধ থাকি। এইগুলো আর ঘুরে দেখা হয় কোথায়? তা তুমি নয় কালকে একটু গাইড করে দেবে, সেখানে গিয়ে অনেকদিন পরে হান্টিংও করা যাবে যদি করা যায়। এখানে শুনেছি একটা স্পিসিস রয়েছে যেটাকে লেমর্স বলে, তা আমরা কাল লেমর্স হান্টিং করতে পারি, যদি ভাগ্য ভালো থাকে সেই স্পিসিসটা দেখা পাওয়া যায়। মৃণালিনী উৎসাহ নিয়ে বললেন, অবশ্যই অবশ্যই, তাহলে কালকে খুবই মজা হবে। আমি এই ধরনের বালকিল্যতা দেখে আরও একটু অবাক হলাম। এই ধরনের আচরণ সাধারণত গুঞ্জনকে করতে দেখি, অভ্যস্ত। এখন ও একটু গম্ভীর হয়ে গেছে এই জাহাজ সফরের পরে। কিন্তু কলকাতায় থাকতে আমার কাছে যা আবদার করতো, তখন এইভাবেই তার রিফ্লেকশন দেখতে পেতাম, যেটা এখন মৃণালিনীর মধ্যে দেখতে পাচ্ছি। স্বর্ণলতা বেশ সন্তুষ্ট মুখে ওদের দিকে তাকিয়েছিল।
যাই হোক, এই ব্যাপারটা অনেকক্ষণ ধরেই ঘটছিল। আমি আমাদের লাঞ্চ সারতে একটু বেশি মনে হয় কিছুক্ষণ দেরিও হলো। ততক্ষণে স্বর্ণলতা এমনি খুবই স্বল্প আহারী, খুবই সংরক্ষিতভাবে আহার গ্রহণ করেন, অত্যধিক খান না, অথচ খাওয়ার আয়োজন প্রচুর থাকে। সবটাই একটুখানি করে চেখে দেখেন। আমারও সেই অভ্যাস রপ্ত করতে বেশ কখনো কখনো বেশ খিদেও পায়, কিন্তু ওনার এই ধরনের আদব কায়দা শেখার আমারও খুব ইচ্ছা, তাই আমিও কিছুটা সেটা উনিও হয়তো নজর রাখেন। যাই হোক, এরপর লাঞ্চ হয়ে গেলে এমন যেন দুজন দুজনের সঙ্গে কথাবার্তা শেষই আর পায় না। আমি স্বর্ণলতা আমাকে ইশারা করলো নিজের রুমে চলে যেতে। স্বর্ণলতাও চলে গেলেন। এরপর দুপুরের দিকে একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে চোখ লেগে গেছিল মনেই ছিল না। একটা অ্যাডভেঞ্চার বুকস পড়ছিলাম অনেকদিন পর। এখানে বেশ অনেকদিন সময় আছে, তবে আমার একটা মাথায় চিন্তাও ছিল। ওই ডকে ফ্রেন্ড সাহেবরা বলেছিলেন যে দুদিনের মধ্যে এই ট্রানজাকশন স্বর্ণলতার হাতে দিয়ে যাবে। এই ব্যাপারটা আমার দেখার খুবই আগ্রহ ছিল এবং কৌতূহলও ছিল ব্যাপারটা কিভাবে ঘটে, যেহেতু এর পরে আমাকে এই ব্যাপারটা তত্ত্বাবধান করতে হবে। কিন্তু বারে বারে গিয়ে স্বর্ণলতাকে এই ব্যাপারটা জানানো বা জিজ্ঞেস করা অত্যন্ত বিরক্তিকর ব্যাপারও তার কাছে হতে পারে, বা হতে পারে যে আমি আমার পেশেন্স রাখতে পারছি না ব্যাপারটা দেখার জন্য। সেই জন্যই হয়তো জিজ্ঞেস করিনি, কিন্তু চিন্তা করাটাও বন্ধ করতে পারছি না, যেহেতু এই ট্রানজাকশন ব্যাপারটা কিভাবে হয় এই ব্যাপারটা আমার খুব জানা দরকার ছিল, যেহেতু এভাবে কখনো তো দেখিনি। কাস্টম অফিসার্সরা নিজেরাই বায়ার্সদের এবং ডিস্ট্রিবিউশন করে দেবে, সেই জিনিসটা দেখার জন্য, জানার জন্য। এটা অত্যন্ত উঁচু মহলে যোগাযোগ এবং খাতির না থাকলে অসম্ভব ব্যাপার, যা স্বর্ণলতার রয়েছে, তা অতি আগেই আমরা টের পেয়ে গেছি, এবং যথেষ্ট প্রতাপশালীও উনি। এখানে বিকালে আমি প্রস্তুত হয়ে নিলাম। আমার জন্য ড্রেস কোড পাঠিয়ে দিয়েছিল। স্বর্ণলতা আমাকে বলেও ছিল বিশেষ ধরনের ড্রেস পরে যেতে। তা আমার কাছে তো সেই ড্রেস ছিল না, তো সেই ড্রেস কোড দেখলাম এক সার্ভেন্ট এসে দিয়ে গেলেন। বলল হাইনেস অর্ডার করেছে আপনার জন্য বিশেষ করে, তো এইখানের সব থেকে সেরা শপ থেকে আনানো হয়েছে। আপনি যাতে এইটা পরে গভর্নরের সাথে মিট করতে চান, আপনাকে সাহায্য করার জন্য একজন মিস্ট্রেস আসবেন। একজন মিস্ট্রেস এলেন এবং সেটা পরিয়ে দিতে সাহায্য করলেন। এরপর দেখলাম স্বর্ণলতা বাইরে ডিভানে অপেক্ষা করছিলেন। উনিও এখন উনি আজ সেই ফ্যাসিনেটর হ্যাট পরেছিলেন, সুন্দর করে চুলটা পিছনে বাঁধা রয়েছে। ওনাকেও যেন কেউ প্রস্তুত করে দিয়েছেন। যে ধরনের পোশাক উনি পরেছিলেন, সেই প্রথম দিনে দেখা কলকাতা বন্দরে পোশাকের এটাই আর একটি কালারের ভার্সন, যা এখন উনি পরেছিলেন গভর্নর হাউসে যাওয়ার জন্য। আমাকে প্রস্তুত হয়ে আসতে দেখে উনি উঠে দাঁড়িয়ে
হাসি মুখে তাকালেন। এর থেকে বোঝাই যাচ্ছিল উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন, কারণ টাইম পাংচুয়ালিটি ওনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং উনি যা বলেছেন যে 5টার মধ্যে রওনা হবেন, সেই অনুযায়ী আমাকেও প্রস্তুত হতে বলেছিলেন। এখন 4:10 বাকি। ওনার সামনে আসতে উনি বললেন, বাহ, সুন্দর লাগছে তোমার এই ব্ল্যাক ফ্রক কোটে। এটাকে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চে বলে হুদাঙ্গত। যেমন আশা করেছিলাম তেমনই তোমাকে এক্সট্রিম লেভেলের জেন্টলম্যান লাগছে। চলো এবারে তাহলে রওনা হওয়া যাক।